হ্যালো বন্ধুরা, শহীদুল্লাহ কাইসের রচিত সংসপ্তক উপন্যাসের ১৭তম পর্বে আপনাকে স্বাগতম। গ্রামের চাঁদনিটা মনকে বুঝি উন্মাদনা করে, নিবৃত কোণ থেকে টেনে নেয় বাইরের জগতে। বাইরের বিশাল প্রকৃতিটার সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেয় মনের নিজস্ব করে অস্তিত্বের জগৎকে। মনটা পাখা মেলে জ্যোৎস্নার তরঙ্গে দোল খেয়ে খেয়ে গড়ে পড়া রাতের রহস্যে উধাও হতে চায়। সেই চাঁদ জাগা রাতে সৈয়দ বাড়ি থেকে ফেরার সময় এত কথা মনে হয়নি সেকান্দারের, কিন্তু মনে আছে কেমন ভালো লেগেছিল ওর। আজকের রাতটা অন্ধকার, চমাৎঘন এই অন্ধকারের রূপ। খোলামেলা বিস্তীর্ণ পৃথিবীটাকে সে যেন মুঠোর মাঝে একটুকু করে নিয়েছে। চেতন অচেতনের দূরত্ব গুছিয়ে দিয়ে বস্তাটাকেই করে তুলেছে মুখ্য। মনের চিন্তাগুলোকেও যেন সমস্ত অস্বচ্ছতা আর দ্বিধামুক্ত করে স্পষ্ট ইন্দ্রিয় গ্রাহ্য করে তুলেছে। এই বুঝি অন্ধকার রাতের প্রকৃতি। পথ ঠাউর করে হাঁটতে হাঁটতে ভাবে সিকান্দার, সত্য আর অপরাধকে গোপন করার জন্যই নাকি অন্ধকারের সৃষ্টি। সজাগকে ঘুমের অচৈতন্য বিলীন করাই নাকি অন্ধকারের কাজ। অথচ কথাটাকে ঘুরিয়ে বললেই যেন সত্য বলা হয়। অন্তত সিকান্দারের তাই মনে হলো। অন্ধকার ওর বিক্ষিপ্ত চেতনাকে এদিক ওদিক থেকে কুড়িয়ে এনে সুষ্ঠু এক সংহতির রূপ দিয়ে গেল। ওর মনের সুপ্ত অথবা জাগ্রত চিন্তাগুলোকে অবয়ব দিয়ে স্পষ্ট করে তুলে ধরল ওর এই চোখের সম্মুখে। সহসা কি এক তীক্ষ্ণতায় আপনাকে অনুভব করলো সিকান্দার। এমন করে নিজেকে কখনো অনুভব করেনি ও। সেই চকিত অনুভবটাই বুঝি একটি প্রশ্নের আকারে এই অন্ধকার রাতে ঘিরে ধরল ওকে। অখ্যাত গ্রাম্য জীবনে গরিব শিক্ষকের বিলম্বিত প্রত্যাহিকতার মাঝেও কোনো সাধনার ধন কি খুঁজে পাওয়া যায় না। সাধকের গল্পটি মনে মনে নাড়াচাড়া করতে গিয়ে একই প্রশ্ন উঠে আসে। চঞ্চল আর দ্রুত হয় সিকান্দারের পদক্ষেপ। বিদ্যায় বুদ্ধিতে মানুষ করতে হবে ভাইটিকে। নিজের যত অপূর্ণ আকাঙ্ক্ষা তারই মাঝে রূপায়িত হবে। এতদিন এটাকেই তো একমাত্র সাধনা বলে জেনে এসেছে সিকান্দার। আজকের অন্ধকারে মনে হলো ওটা আরো হাজারটি স্বার্থবোধের মতোই একটি সংকীর্ণ স্বার্থ চিন্তা। যে স্বার্থ জ্ঞানে ফেরুমিয়া উন্মাদ, রমজান হিংস্র, রামদয়াল নিষ্ঠুর, সৈয়দ গিন্নি চতুরা, সিকান্দার মাস্টারও তেমনি একটা স্বার্থপর বুঝি। সহসা মনের মাঝে গজানো অনেক আগাছা যেন ছেটে ফেলে দেয় সিকান্দার। না, সৈয়দ গিন্নির অনুগ্রহটা গ্রহণ করবে না ও। ওতে ছোট করা হবে নিজেকে, নিজের শিক্ষকতার পবিত্র ব্রতকে। গ্রাম্য কন্দরে জড়িয়ে পড়ে শুধু জঞ্জাট আর নোংরামি ডেকে আনবে নিজের ওপর। আর ছোট ভাই সুলতান, নিজের আয়ে নিজের শ্রমেই ওকে মানুষ করবে সিকান্দার। সুদ চলে না এমনই ঘন আর নিরেট অন্ধকারে কি যেন আলোর সন্ধান পেয়ে গেল সিকান্দার মাস্টার। এমনই বুঝি হয়, আচম্বিতেই ঘুরে যায় জীবনের মোড়। কিন্তু লেকুটার হলুক কতদিন ধরে সিকান্দারের ধারে কাছে ঘেসছে না ও। সবাই মিলে গেল লেকু, সবাই মিলে গেল ফেরুমিয়ার কাছে, লেকু যায়নি। নিজেকেই অপরাধী মনে হয় সিকান্দারের। সেদিনকার সেই সকালবেলায় কেমন ঘৃণা আর খেদ মিশিয়ে বলেছিল লেকু, আমরা তো অমানুষের জাত। সেই কথা আর ক্রুদ্ধ লেকুর সেই মুখটা মনে পড়ল সিকান্দারের। ওর এতটুকু ভরসার এই সিকান্দারের উপর, তাই নিজের পথেই বুঝি চলেছে ও। রামদয়ালের কাছে জমি রেহান দিয়ে টাকা এনেছে লেকু, মেয়ার বকেয়া পাওরা শোধ দিয়েছে। ইস, কি বিষ মিশিয়েই না রমজান সিকান্দারকে শুনিয়ে গেল কথাটা। এত বিষ ওর হিংসায়। গতরাতে নিজের ঘর থেকেই চেঁচিয়েছিল রমজান। হলো তো এখন জোট বাঁধো ওই ছোট লোকদের নিয়ে। কেমন সটকে পড়লো জোটের পালোয়ানটা। জ্ঞাতি ভাইয়ের দুশ্মনী করলে এমনই হয়। আরো দুর্ভোগ, আরো অপমান সিকান্দারের নসিবা আছে, এটা হরফ করেই বলে দিতে পারে রমজান। অবশ্য রমজানের ক্রোধের হেতুটা অন্য। তলে তলে একটু আধটু সুদি কারবার করছে ও, সবাই জানে। সেটা জানা সত্ত্বেও বাকুড়িয়ায় ওর সধর্মী ভাই ব্রাদাররা ছুটে যাবে বিধর্মী রামদয়ালের কাছে, এটা ওর পক্ষে অসহ্য। রামদয়ালের কাছে জমি বন্ধক রেখেছে লেকু। এ খবরটা পেয়ে তাই গোটা শরীরে আবার আগুন ধরেছিল রমজানের। তেতে উঠেছিল ওর মাথার কিলুটা। শুধু তো একটা দাও ফসকে গেল না, আরো একটা প্রতিশোধ নিল লেকু। আচ্ছা রকম জব্দ করলো রমজানকে। গাই গরুটাকে জখমি করেও বুঝি ওকে এতটা বেচাইন করতে পারেনি লেকু। সহসা মুসলমান জাত সম্পর্কে দিব্য জ্ঞান লাভ করলো রমজান। মনিব ফেরুমিয়ার সাথে আজ একমত হলো ও। মুসলমান, তাই আবার কম জাত, ছোট লোকের বাচ্চা, কি হবে এই জাতের। মনিব ফেরুমিয়ার অনুকরণে মনে মনেই আফসোস করে রমজান। ফেরুমিয়ার এই উক্তিটা বিশেষভাবেই আজ ভালো লেগে গেল রমজানের। শালা কম জাত কমই না। কি ক্ষতি হতো জমিটা রমজানের কাছে বন্ধক দিলে? টাকা কি কম পেত লেকু, নাকি কম দিত রমজান? গ্রামের জিনিস গ্রামেই থাকতো, তারই জাত ভাইয়ের জিম্মায়। হাজার শত্রুতা থাকুক, রমজান তো মুসলমান, রামদয়াল হিন্দু মুসলমানের শত্রু। শালা যদি মরিস এখন, কে যাবে তোর গোর খুঁজতে? ওই রামদয়াল না তোর পড়শি জাত ভাইরা? ফেরুমিয়ার দুর্বোধ্য সেই বিক্ষোভের উৎসটা এমনই করে দিনের মতো পরিষ্কার হয়েছিল রমজানের কাছে। মনিবের প্রতি মনে মনে সালাম জানিয়েছিলেন রমজান। আর রাত্রে খেতে বসে বোরের জ্বালা বেড়েছিল জ্ঞাতি দুশ্মন সিকান্দারের উপলক্ষ করে। কিন্তু বলা নেই কওয়া নেই, জমিগুলো রেহান দিয়ে দিল কেন লেকু? দরজার হুড়কোটা টেনে দিয়ে বিছানায় কাটা এড়িয়ে দিতে দিতে ভাবে সিকান্দার মাস্টার,
পাশের চৌকিতে অঘরে ঘুমোচ্ছে ছোট ভাই সুলতান। ওর নিঃশ্বাসের বাতাসটা সিকান্দারের গায়ে এসে লাগছে। অন্ধকারেই ওর দিকে একটা সস্নেহ দৃষ্টি পাঠিয়ে পাশ ফেরে সিকান্দার। হয়তো ঘুমিয়ে পড়েছিল ও। হঠাৎ দরজার বেড়ার উপর কি যেন খসখস করে ওঠে। বেড়ার উপর কোনো ছোট্ট হাতের কয়েকটা ধাক্কাও পড়লো বুঝি। ঘুমটা ভেঙে গেল সিকান্দারের। কানটা খাড়া করে ও শুনতে পেরে নিচু মেয়েলি কণ্ঠস্বর, মাস্টার সাহেব, মাস্টার সাহেব। ওকেই ডাকছে, কিন্তু এত রাতে কেই বা ডাকবে ওকে? তার উপর মেয়েলি স্বরে। অন্ধকারেই পায়ের ইশারায় এগিয়ে এসে দরজায় হুড়কোটা খুলে ফেলল সিকান্দার। হুরমতি? কি হলো হুরমতির? এই গভীর রাতে সিকান্দার মাস্টারের কাছে কি প্রয়োজন পড়ল ওর? হুরমতির সঙ্গে মালু। সিকান্দার কোনো কিছু জিজ্ঞেস করার আগেই হরহর করে লম্বা এক বৃত্তান্ত দিয়ে গেল মালু, যার সবটা বুঝে নেওয়া দুঃসাধ্য। ঘরে ফিরে পিরানটা গায়ে চাপিয়ে বেরিয়ে এলো সিকান্দার। রাস্তায় পড়ে ওর ফুলটা ভেঙে গেল। রাত গভীর নয়, শেষ প্রহরটা যা যাই করছে। চারটা মরার আগে ম্লান আর বিমর্ষ মুখে চেয়ে আছে পৃথিবীর দিকে। কয়েকটা বাদুর ফরফর বাতাস কেটে উড়ে গেল মাথার উপর দিয়ে। এই রাতের বেলা কোত্থেকে একটা বাজ পাখি ডেকে উঠল। কি বৃষ্টি আর কর্কশ গলাটা। শীতটা ফুরিয়ে আসছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ধমক কামড়ে যাচ্ছে গাটা। পায়ের তলায় শিশির ভেজা মাটিটা কেমন মৃদুল কোমল। মাঝে মাঝে সিক্ত ঘাসের শীর্ষ পায়ে পায়ে কি যেন আদর বুলিয়ে দিচ্ছে। সব মিলিয়ে কেমন এক ভালো লাগা জড়িয়ে থাকে সিকান্দারকে ঘিরে। আর যেন অনেক বিস্ময় সহসা আঘাত করেছে ওর দুয়ারে, তেমনি করে ও তাকায় পাণ্ডুর চারটার দিকে। শেষ রাতের ফিকে জামায় আবৃত গাছের ঝোপগুলোর দিকে। বাকুড়িয়ার শেষ রাত যে সুন্দর, এ কথাটা এতদিন কেমন করে অজানা থেকে গেল ওর কাছে। কি এক স্নিগ্ধতার পরশে গাটা ওর জুড়িয়ে যায়। মিষ্টি একটা স্বাদে ভরে যায় মুখটা। এমনই আরো অনেক স্বাদ থেকে বঞ্চিত হয়েই বুঝি কেটে গেছে জীবনের 28টি বছর। চিনচিন করে জেগে ওঠা কোনো ব্যথার মতোই কথাটা মনে এলো সিকান্দারের। বাতাসে কেমন থকথকে হয়ে লেগে রয়েছে হুরমতির ফুলের তেলের গন্ধটা। কি এক উদ্বেগে কাতর ওর মুখটা। কিসের যেন ব্যাকুলতায় দ্রুত আর এলোমেলো ওর পদক্ষেপ। ওকে ঘিরে শেষ রাতের রহস্য মনে পড়ল সিকান্দারের। এই রাতেই প্রথম প্রহরে দেখেছিল ভক্তির রসে উদ্বেল হৃদয়টা ভাসিয়ে কাঁদছিল মেয়েটি। আর এই শেষ প্রহরের রহস্য মোরা মেয়েটির বুকে কত দুর্ভাবনার দুরু দুরু কম্পন কে জানে। ওরমতির খবরে আর মালুর বয়ানে এতটুকু অতিরঞ্জন নেই। কসিররা চলে যাচ্ছে। ওদের দোচালা ঘরটির সামনে সাদা উঠোনটুকু ফিকে জ্যোৎস্নায় কেমন ধবধবে। দুবউ এক ছেলের সংসারে যা কিছু সম্পত্তি ওঠলে নামিয়ে গাঁটটি বাঁধছে কসির। কি বা সম্পত্তি? খানতিনেক কাঁথা, মাটির হাড়ি, মাটির বাসন খোড়া, একটা অ্যালুমিনিয়ামের বাটি, দুটো এনামেলের ছড়া ওঠা গামলা, পিঁড়ি। কাঁথাগুলোর আলাদা একটা গাঁটটি করে ওর ভেতর দা কাস্তে আর কুঠারটা সিদিয়ে দেয় কসির। একটা কোড়ায় হাড়ি পাতিলগুলো ভরে বাস ধরার কোচটা হাতে নেয়। তারপর বউদের ডাকে চল। লম্বা ঘোমটা টেনে কাঁদছে বউরা। আঁচলের খুঁটে চোখ মুছছে ঘন ঘন। ভিটির প্রতি মেয়েদেরই বুঝি টান বেশি। নীর রচনায় হৃদয়ের অবদানটা পুরুষদের চেয়ে ওদেরই বেশি, তাই নীরের প্রতি এত মমতা ওদের। কসির ঘর গড়েছে, আবার করবে, তাই ভাঙতেও বুঝি দ্বিধা নেই ওর। কিন্তু বউরা? তৈরি করা ঘর ফেলে যেতে কলেজেটা ওদের ছিঁড়ে যাচ্ছে। এই খবরদার, ফ্যাস ফ্যাস করবি তবে চোখের ওপর বসিয়ে দেব এই কোচ। খেকিয়ে ওঠে কসির। ওর হাতের চাপে ঝনঝনিয়ে ওঠে কোচের শলা। কাঁথার গাঁট্রিটা কাঁধে নিয়ে বলল, লেগু, হয়েছে বউদের উপর আর মরদগিরি ফলিয়ে কাম নেই। এগোও তুমি। সত্যি কি চলে যাচ্ছে কসির? রাত্রির আবরণ নিয়ে সকলের অলক্ষ্যে ফেরুমিয়ার বকেয়া খাজনা আর রামদয়ারের ঋণ ফাঁকি দিয়ে ওকে কেমন করে ঠেকাবে সিকান্দার? ওর কাঁধে হাত রাখলো সিকান্দার। বুঝি বলতে চাইল, যাসনে ভাই কসির, সুখ দুঃখ আহার অনাহার সবই আমরা সমানভাবে ভাগ করে নেব। ছাড়িস নে বাপদাদার ভিটিটা। ঠিক এই কথাগুলো বলার জন্যই তো হুরমতি ঘুম ভাঙিয়ে তুলে এনেছে ওকে। কিন্তু বলতে পারলো না সিকান্দার। কিসের ভরসায় ওকে থেকে যেতে বলবে সিকান্দার? ফজর আলী যেন একেবারে ছিপিয়েটে দিয়েছে মুখে। মনমরা হয়ে চলেছে সবার পেছনে। অথচ সেদিন ওই তো পয়লা মনে করিয়ে দিয়েছিল বাপদাদার ভিটির কথা। আজ সেও বুঝি খুঁজে পায় না কোনো কথা। ভাড়া করা নৌকাটা বাঁধা আছে বড় খালে। লেকু আর কসির বোঝাগুলো নামিয়ে রাখলো। তারপর কসিরের হাত ধরে বাচ্চা করে বড় বউ আর ছোট বউ উঠে গেল। এক পা পাটাতনে আরেক পা কাদায় রেখে কসির বিদায় নিল ওদের কাছ থেকে। সিকান্দারের হাতে হাত রেখে অকস্মাৎ ডুকরে কেঁদে উঠল, ও মাস্টার সাহেব, মানুষ হয়ে লই, মানুষ হয়ে আবার আসবো। মানুষ হবে কসির, তাই ঠিক। কসির, মানুষ হয়েই ফিরে এসো তুমি। পানিতে ভরে গেল সিকান্দারের চোখ। কলকলিয়ে চলেছে জোয়ারের পানি। জোয়ারের টানে যেন উড়ে চলল নৌকাটা। পার থেকে চেয়ে থাকে ওরা, যতক্ষণ না মিলিয়ে যায় নৌকোটা। ছইয়ের বাইরে মাথাটা উঁচিয়ে কসিরও বুঝি জন্মভূমির শেষ ছবিটা দেখে নিচ্ছে। বুক ভরে টানছে বড় খালের চেনা বাতাস। আর আজন্ম চেনা মানুষের ছায়াগুলোও যখন হারিয়ে যাবে দৃষ্টির বাইরে, তখন হয়তো ওদের মুখগুলোই সে ভাসিয়ে তুলবে আপন মনের পটে। কোথায় যাবে কসির? হয়তো আসামের গহীন অরণ্যে। পূর্ববঙ্গের কত কৃষক সেখানে নীড় বেঁধেছে। ভয়ঙ্কর নিস্তব্ধ অরণ্য অঞ্চলকে মানুষের কাকুলিতে মুখর করে তুলেছে। তাদেরই সাথে নতুন করে
করে ঘর বাঁধবে কচির, ওর কুঠারের আঘাতে পায়ে পায়ে পিছু হটবে জঙ্গল, হিংস্র পশুর দেহ খণ্ড বিখণ্ড হবে ওর বর্ষা ফলকের মুখে, বশ মানবে বিরোধী প্রকৃতি, তারপর সবল দুটি হাতের সঞ্চারণে লতা গুল্মের ঘন আগাছা ছিন্ন কাণ্ড উপড়ে ফেলবে ও, বের করবে তুলতুলে নরম মাটি, সে মাটিতে ফসল বুনবে, মাটি আর ফসলের সেই হবে অদৃশ্বর। কিন্তু সেখানেও কি সুখের মুখ দেখবে কচির? আরো কত ফেরুমিয়া, আরো কত রামদয়ালের পাওনার হাত কি হন্যে হয়ে পিছু পিছু তারা করবে না ওকে? না, কচির ফিরবে না। বুঝি অসাবধানেই সিকান্দারের মনের চিন্তাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। ওরা চমকে উঠল, সত্যি তো, যারা গেছে তারা ফিরেছে, কেউ ফেরেনি। 16 ঘর লোক নিয়ে কেমন জমজমাট থাকতো মাঝি বাড়িটা। আজ মোটে 3 ঘর 3টি পরিবার। বৃদ্ধা বাড়িটা তো বিরানাই হয়ে গেল। একমাত্র রহমত বুড়ো বুঝি তার চেয়েও বয়সে বড় ভাঙাচোরা গরুর গাড়িটা নিয়ে টিম টিম করছে অত বড় বাড়িটাতে। পরিত্যক্ত ভিটিগুলোতে এখন শুধু আগাছার জঙ্গল। না, কচির ফিরবে না। ভরা জঙ্গলের কুলকুল জোয়ারেও বুঝি সেই একই প্রতিধ্বনি, চল ফিরি। ওরা বসে পড়েছিল। সিকান্দারের ডাক শুনে বুঝি চমকে ওঠে শেষবারের মতো বড় খালের দ্রুততম বাঘটির ওপর অন্বেষা দৃষ্টি বুলিয়ে আনে। বড় খালের কোলে কি যেন চিরদিনের জন্য বিসর্জন দিয়ে গেল ওরা। চাঁদটা যে কখন ডুবে গেছে টের পায়নি কেউ। যে ঈষৎ ভেজা হিমটা এতক্ষণ লেগেছিল পায়ের ডগায় সেটা উঠে এসেছে হাঁটু অব্দি। একটু পরেই বুঝি ফর্সা হয়ে যাবে। এখনকার আকাশটা দেখা না দেখার কেমন এক রহস্য, আর দক্ষিণ ক্ষেতের বুক চিরে মাটির রাস্তাটা অস্পষ্ট ইশারা। বইয়ে পড়া ছোটবেলায় কিছুটা বুঝি চোখেও দেখা সোনার বাংলা, সোনার গ্রাম, ভেঙে যাচ্ছে সেই গ্রাম বাংলার গাঁথুনি। এদিক ওদিক ছিটকে পড়ছে মানুষগুলো, ঘুঘু চড়ছে শূন্য ভিটায়। কে রুখবে, কেমন করে রুখবে এ ভাঙন? কেমন মুঠো হয়ে আসে সিকান্দারের হাত জোড়া। বুঝি অস্বাভাবিক রকমের শব্দ করে বেরিয়ে আসে ওর মনের বিক্ষোভটা। হকচকিয়ে তাকিয়ে থাকে বাঁকুড়িয়ার লিকু আর ফজরারি, কলঙ্কিনী হুরমতি আর মায়ের মার খাওয়া ছেলে মালু। কি হলো সিকান্দার মাস্টারের?